ইউনিভার্সিটি উইমেন ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ব্রাঞ্চ ইউনিভার্সিটি অফ ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই ইভেন্টে সকলকে স্বাগতম। আমাদের সাথে আছেন আপু। আপু হচ্ছে উল্কা সেমিতে চাকরিরত। উনি আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী। আপু, আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন। হ্যালো, আম সুমাইয়া নার্গিস। আমি হচ্ছে উল্কা সেমিতে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি এখন আছি। আর ডিইউতে আমি হচ্ছে ব্যাচ 49, 2015-এ স্টার্ট করেছিলাম। 2018-এ আমার লাস্ট ছিল ডিইউতে। অ্যান্ড আমি উল্কা সেমিতে রাইট আফটার গ্রাজুয়েশনই আছি। সো ইয়া, I have for around 5 years of experience right now. আপু, আপনি কি একদম মানে গ্রাজুয়েশনটা জাস্ট শেষ করার পরেই উল্কা সেমিতে জয়েন করেন? মোর অর লেস গ্রাজুয়েশন শেষ। আমাদের ফাইনাল এক্সাম হয়েছিল জানুয়ারিতে। তারপরে আমি অ্যাকচুয়ালি সরাসরি উলকাসিমিতে জয়েন করিনি। ওই বছরই একটা ট্রেনিং প্রোগ্রাম স্টার্ট হয়েছিল, যেটা এখনো অন অ্যান্ড অফ চলে, তাহো নামে। ওখানে হচ্ছে যে আমি 3 মাস ট্রেনিং করেছিলাম। ওখানে ডিলটা ছিল এরকম যে ট্রেনিং করার পরে ওখানে যারা হাইয়েস্ট পারফর্মার থাকবে তাদেরকে হচ্ছে উলকাসেমিতে সরাসরি আম, নিয়োগ দেওয়া হবে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। অ্যাজ মেনি অফ ইউ নো, এখন যারা তোমরা জয়েন করো তারা হচ্ছে ট্রেনি ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করো, ফ্রেশার্স যারা জয়েন করে। আহ, তো আমাদেরকে হচ্ছে সরাসরি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে তখন জয়েন করেছিল, বেসড অন তাহো রেজাল্টস, তাহো এক্সাম রেজাল্টস। তো ওখানে তো বেসিক্যালি বলা যায় আমি জানুয়ারিতে শেষ করে আমি অগাস্টে জয়েন করি উলকাসেমিতে। সো মাঝখানে কত মাস, 5-6 মাসের একটা ডিফারেন্স আছে। আচ্ছা আপু, হচ্ছে আপনি উল্কা সেমিতেই কেন গেলেন? মানে অন্য কোনো জায়গায় কোনো অ্যাপ্লাই করতে চাইলেন না? বা এখনো 5 বছর কিন্তু একটা বড় সময়। এতখানি সময় আপনি উল্কা সেমিতেই আছেন, এটার রিজন? এর একটা বড় রিজন হচ্ছে আমি যেটা দেখেছি যে, বা বা থ্রু মাই নেটওয়ার্কিং আমি এটা জেনেছি, সেটা হচ্ছে কাজের অপরচুনিটি সবচেয়ে বেশি এখনো পর্যন্ত উলকাসেমিতেই। আর তখনও যেটা যেটা তাহর যেটা অপরচুনিটি ছিল তখন সরাসরি উলকাসেমিতেই নিচ্ছিল। উলকাসেমিতে যাওয়ার পরে ওখানে আমার তখনকার এনভায়রনমেন্টটাও ভালো লেগেছিল। অ্যান্ড যেটা দেখেছি যে আশেপাশে আমাদের, যেটা বললাম যে কাজের অপরচুনিটি বলো বা ডিপার্টমেন্টের সুযোগ সুবিধা বলো, মানে ভ্যারিয়েশন অফ ডিপার্টমেন্টস, ওটাও তখন উলকাসেমিতেই বেশি ছিল, ক্লায়েন্টসও উলকাসেমিতেই বেশি ছিল। এখন এখানে যেটা হয়েছে যে এখানে বিজি থাকতে হয় অনেক বেশি, কিন্তু বিজি তো এখনই আমাদের থাকার সময়, তাই না? ইটস টাইম টু ওয়ার্ক হার্ড নাও। জি আপু। ইয়া, তো আমি ধরো বসে থাকলাম, মানে অন্য কোম্পানিতে গেলাম, সেখানেও সেখানেও দেখা যায়, সেখানেও যে মানুষজন বসে থাকে তাও না। সেখানেও অবভিয়াসলি অনেক কাজ আছে, কিন্তু সিনিয়রদের কথা বলো, সিনিয়র হিসেবে বা এক্সপিরিয়েন্স হিসেবে বা লার্নিং অপরচুনিটি হিসেবে ওর কাছে আমার কাছে তখনও বেস্ট লেগেছিল, এখনো বেস্টই লাগে। সো এই জন্যই আমি এখানে থেকে গিয়েছি এখনো পর্যন্ত, যে আনলেস আই সুইচ টু, লেটস সে, সুইচ টু সাম বিগার কোম্পানি অ্যাব্রড, আই উইল স্টে হিয়ার। আচ্ছা আপু, আমাদের যারা মানে রানিং আমরা একাডেমিক আছি তাদের খুবই একটা মানে কাছের একটা কোশ্চেন হচ্ছে যে আমাদের এই একাডেমিকের কি কি লাগবে, কতখানি লাগবে আমাদের পরবর্তীতে। এটা খুবই একটা মানে আমাদের কাছে খুবই এখনকার কোশ্চেন আর কি। খুব প্রশ্নটা হয় যে আমাদের এখনকার যে একাডেমিকের যে ব্যাপারটা, এগুলো আমাদের কতখানি কাজে লাগবে। সরি, বুঝতে পারিনি কি বললেন আপু, মাঝখানে। বলছি যে আমরা যে একাডেমিকে যারা এখন আছি রানিং, মানে আপনার একাডেমিকে আপনি মানে 4 বছরে যেটুকু শিখেছেন, যতখানি শিখেছেন, ততখানি আপনার ওইটার কতখানি কাজে লেগেছে শুরুতে শুরুতে বা এখন? একাডেমিক্যালি বলতে আমি যে ডিপার্টমেন্টে আছি এই ডিপার্টমেন্টে মেইনলি তোমার লাগবে ভিএলএসআই, ফিজিক্যাল ডিজাইন। আমি আছি হচ্ছে ফিজিক্যাল ডিজাইন ডিপার্টমেন্টে, আইসিপিডি, যেটা আইসি মাস্ক না, আইসিপিডি তে। তো এখানে হচ্ছে যে ভিএলএসআই এর মানে ফিজিক্যাল ডিজাইন ফ্লো, এই নলেজটা বেশি লাগে।
আমি যখন গিয়েছিলাম, যে কারণে আমি তখন হচ্ছে যে আগে একটা ট্রেনিং প্রোগ্রামে জয়েন করে দেন উল্কাসেমিতে গিয়েছি, সেটার একটা বড় রিজন ছিল যে আমার তো কোনো টুলসে যেটা বলে খুব ভালো করে তখনও হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ছিল না। অ্যাজ আমি যে ব্যাচে ঢুকেছিলাম ওটা ফার্স্ট টাইম ফর ট্রিপলিতে কনভার্ট হয়েছিল, 49 ব্যাচে। তো আচ্ছা আচ্ছা। তোমাদের সিলেবাস আই থিংক এখন আরো অনেক ডেভেলপ করেছে, আবার এক্সপিরিয়েন্সও অনেক বেড়েছে এখন প্রফেসরদের যারা জি তোমাদের আপু। ল্যাব নেন, আরো ভালো বেটার বুঝাতে পারেন, বেটার ম্যাটেরিয়ালস আছে তাদের কাছে। আমাদের টাইমে এত বেটার এত কিছু ছিল না, ইট ওয়াজ অল ভেরি নিউ। জি আপু। তো তখন আমি দেখেছিলাম যে আউট অফ এভরিথিং ভিএলএসআই সম্পর্কে আমি সেরকম কিছু জানি না। সো আমি দেখেছি আপনার তোমাদের মানে একটা কোয়েশ্চেন ছিল যে আহ, কি কোন ডিসিশনে কেন আমি এই সেক্টরটা চুজ করেছি, বা কেন জি আমি আপু। হায়ার স্টাডিজ এর জন্য যাই নাই জি আপু। সরাসরি ব্যাচেলার্স এর পরেই কেন আমি জবে ঢুকে গেলাম। তো তখন আমার একটা মানে আমার মধ্যে যেটা কাজ করেছে যে আমার খুব কিউরিওসিটি ছিল, যে আমার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নেয়ার খুবই কিউরিওসিটি ছিল, আমি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স চাচ্ছিলাম। যে কারণে আমি হচ্ছে যে তাহতে জয়েন করি, যেখানে দেখা যায় যে ভিএলএসআই এর অনেক কিছুই যেটা আন্ডারগ্র্যাডে শিখে আসার কথা ছিল সেটা তখন আমাদের কভার করা হয়নি, ওখানে বসে আমার নতুন করে শিখতে হয়। তো আমি গেসিং ওগুলো আপনাদের তোমাদের এখন শেখায়, ভিএলএসআই তো একটা কোর্স আছে তাই না? ইউ আর মিউটেড আই থিংক। আপু আপনি হচ্ছে আমাদেরকে একটু মানে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা আছে, এখানে হচ্ছে যে সম্ভাবনা আর বর্তমান অবস্থা বা ট্রেন্ড আপনি যাই বলেন না কেন সেইটা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন তাহলে হয়তো অনেকেরই এখানে সুবিধা হতো আর কি। বাংলাদেশে এখনকার আমি যেটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, বেশিরভাগ মানুষ আম, এই যে ফিজিক্যাল ডিজাইন, লেআউট আর আরটিএল ডিপার্টমেন্টেই দেখছি যে বেশিরভাগ ফ্রেশার্সরা ঢুকতে চায়, বা আমাদের এখানে কাজও এই রিলেটেড কাজও বেশি আসে। ডিজাইন ভেরিফিকেশনও আসে, বাট ভেরিফিকেশনের কাজ কাইন্ড অফ একটু কম আসে বলা যায়, কারণ ভেরিফিকেশন হচ্ছে যে আফটার দ্য থিং ইজ ডান, আফটার দ্য চিপ ইজ ডান, তারপরে তো ভেরিফিকেশনের জন্য যায়। তো ইটস আ হাইলি কনফিডেন্সিয়াল। আমরা যেহেতু সার্ভিস বেসড ইন্ডাস্ট্রি, বাংলাদেশে সবই হচ্ছে, বাংলাদেশে কিন্তু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নাই, উই আর আ সার্ভিস বেসড ইন্ডাস্ট্রি হিয়ার। সো কি বলে, এনডিএ এর একটা ব্যাপার আছে, সিকিউরিটির একটা ব্যাপার আছে। তো ভেরিফিকেশনের কাজ ক্লায়েন্ট একটু কম আসে, বাট হচ্ছে তার আগের ব্যাক এন্ডের কাজে, যেটা ব্যাক এন্ডের যেসব প্রজেক্ট, ওগুলো আমাদের কাছে অনেক বেশি আসে। তো ওই রিলেটেড আই থিংক ওই রিলেটেড সেক্টরে যদি যাও, বা সেক্টরে যদি তোমরা যেতে চাও, তাহলে এই সেক্টরে শেখার অনেক কিছু আছে। আবার ইটস নট লাইক যে এই সেক্টরে যদি তুমি ঢুকো ফার্স্টে তাহলে তুমি সুইচ করতে পারবে না। অনেক ক্ষেত্রেই অনেককেই দেখেছে, যেমন আমি আমার কি বলে ওয়ার্ক প্লেসে সিনিয়রকে দেখেছি, যারা ব্যাক এন্ড থেকে শুরু করেছে, তারপরে আস্তে আস্তে ব্যাক এন্ডে সবকিছু বুঝে দেন আর্কিটেকচারে মুভ করেছে, এখান থেকে বিগার ইন্ডাস্ট্রিতে মুভ করেছে, বিগার কোম্পানিতে লাইক মালয়েশিয়া ইন্টেল আর ইউএসএ ইন্টেলে জয়েন করেছে। তো ইটস লাইক আ আমাদের এখানে ট্রেন্ড ট্রেন্ড বলতে মেইনলি তো ফ্রেশার্সই নেওয়া হয়। তো ইটস লাইক আ স্টেপিং স্টোন ফর ইউর ফিউচার। এখানে কারো যদি বাইরেও পরেও বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, এখানেও যদি 2 3 4 5 ইয়ার্স কাটিয়েও যায়, ইট ইট ওন্ট বি আ লস। আচ্ছা আপু, আমাদের হচ্ছে যে যেহেতু ইভেন্টটা হচ্ছে অর্গানাইজ করেছে এই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং, সো এটা খুবই রিলেটেবল কোশ্চেন যে এই জোনটাতে মানে আপনার যে সেমিকন্ডাক্টরের এই ইন্ডাস্ট্রি যে জোনটা, এইখানে হচ্ছে আহ, মেয়েদের, স্পেশালি মেয়েদের হচ্ছে চ্যালেঞ্জেস বলেন বা অপরচুনিটিস বলেন, এগুলো কিরকম বা স্ট্রাগল গুলো কিরকম? স্ট্রাগল গুলো করতে গেলে স্ট্রাগল যেরকম হয় যে আমাদের আহ, এটা শুধু সেমিকন্ডাক্টর না, এনি টেক ইন্ডাস্ট্রিতে সবারই যেটা হয় যে সব সময় আপ টু ডেট থাকতে হয়। সো মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে দেখা যায় যে
আমাদের বলতে মেয়েদের, নর্মালি ওমেনদের যেটা হয় যে সংসারের ধর আমাদের ফ্যামিলিয়াল অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে, যেটা করতে গেলে এরকম আপ টু ডেট থাকাটা অনেক সময় অনেক কষ্ট হয়ে যায়। বা দেখা যায় যে যত ইজিলি ইজিলি ছেলেরা পারে, যত তাড়াতাড়ি ওরা পারে, যতটা সময় ওরা পায়, মেয়েরা দেখা যায় যে অতটা সময় দিতে পারে না। স্পেশালি যাদের উপরে, যাদের অলরেডি ধরো ম্যারিড থাকলে তাদের উপরে রেসপন্সিবিলিটি আরো বেশি থাকে, বা কেউ যদি মাদার হয় তাহলে তার উপরে তো আরো অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে। তো এসব ক্ষেত্রে দেখা যায় যে আই মিন টেকনোলজিক্যাল প্রাওয়েস যেটা বলো, যে ইন্টেলিজেন্স নিয়ে দের নো কোনো ঘাটতি নেই ওখানে। মানে আমার আমার কোম্পানিতে আমার এখানে অ্যারাউন্ড 40% ওমেন কাজ করে। ইন্টেলিজেন্সের কোনো ঘাটতি নেই। দ্য থিং ইজ টাইম, যতটা টাইম দিতে পারা যায় ওই সময়টা বের করাটা হচ্ছে কষ্ট। তো এইটা ম্যানেজ করতে পারা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারা, এই জিনিসটা একটু ইটস আ চ্যালেঞ্জ। স্পেশালি ধরো ইয়া সিন্স আমরা সবাই ফ্রেশার, দেখা যায় যে এরকম টাইমে বা তার 3-4 বছর পরে দেখা যায় বেশিরভাগেরই তখন বিয়ে করে, রাইট? তারপরে একটা টাইম আসে যে তখন বেবি মাদার হওয়ার টাইম আসে, তো ওই সময় একটা গ্যাপ যায়, 4 মাস, 3 মাস, 6 মাসের একটা গ্যাপ যায়। ওই গ্যাপটাতে দেখা যায় যে ও, তখন 6 মাস পরে এসে তুমি যদি একটা কাজ, টুল বেসড একটা কাজ বা এই টাইপের অ্যালগোরিদমিক কোনো একটা কাজ যদি 4, 5, 6 মাস তুমি টাচে না থাকো, দেখা যায় যে ওটা কিন্তু ভুলে যায় মানুষ একটা। সো এই ক্ষেত্রে দেখা যায় যে ক্যাচ আপ করাটা একটু কষ্ট হয়ে যায়। তো এগুলো ওভারকাম করার এগুলো ওভারকাম করার জন্য আই গেস হচ্ছে যে ফ্যামিলি, অবভিয়াসলি ফ্যামিলি সাপোর্ট থাকতে হবে, ফ্যামিলি, পার্টনার সবার সাপোর্ট থাকতে হবে। অ্যান্ড আ গুড ওয়ার্ক এনভায়রনমেন্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যে ধরো তোমার সুপারভাইজার যদি তোমার প্রতি সিম্প্যাথেটিক না হয় তাহলে তো এগুলো ওভারকাম করা সম্ভব না, তাই না? দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে ইজ সুপারভাইজার অনেক বড় ম্যাটার করে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সিম্প্যাথেটিক সুপারভাইজার পড়ে না, তো সেক্ষেত্রে একটু পিছিয়ে যেতে হয়। বা এগুলো হচ্ছে যে আমার অবজারভেশন থেকে আমি বললাম, চারপাশে আমি যা করতে দেখেছি। আচ্ছা আপু, আপনি একটা জিনিস বলেছেন যে এই ক্ষেত্রে সুপারভাইজার জিনিসটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তো আপু, আমরা মানে আমি জানতে চাচ্ছি যে উল্কা সিমিতে ব্যাপারটা কিরকম। ফুলকাসেমিতে অ্যাজ অ্যাজ লং অ্যাজ আই নো, আমি আমার ডিপার্টমেন্টের সম্পর্কে যেটা বলতে বলতে পারি, আমাদের সুপারভাইজার ইটস আ ভেরি হেলদি কালচার। আমাদের কালচারটা অনেকই হেলদি, কারণ এখানে হচ্ছে যে আরো প্যান্ডেমিকের মধ্যেও আমাদের অনেক হচ্ছে যে ওয়ার্ক মানে বাসা থেকে কাজ করতে হয়েছে। তারপরে আমাদের এখনো অপশন আছে যে কারো কারো যদি ইমার্জেন্সি থাকে বা ইয়ে থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে হচ্ছে যে বাসা থেকে কাজ করে সেটা ফিল আপ করে দেওয়া যায়। তারপর আমাদের এমনিতেও কেউ যদি এরকম পিছিয়ে পড়ে, আমাদের অলওয়েজই কিছু না কিছু, সুপারভাইজার অলওয়েজই কোনো না কোনো প্ল্যান দিয়ে থাকে যে ওকে ইমপ্রুভমেন্টের জন্য এই প্ল্যানটা দরকার। যে তোমার হচ্ছে ম্যাটারনিটি লিভে ছিলে 3 মাস, তাহলে হচ্ছে যে এখন আবার যখন রিইন্টিগ্রেট করতে যায় তখন তাকে সেম পজিশনে রিইন্টিগ্রেট করে এন্ড ওই পরিমাণ সময়টা দেওয়া হয় এখানে। আগে যেরকম ডিউ টু সামথিং, আগে এখানে হচ্ছে যে ইয়ে ছিল, নার্সিং ফ্যাসিলিটি ছিল, মানে বেবি কাইন্ড অফ লাইক বেবি সিটিং ফ্যাসিলিটি, ডে কেয়ার ফ্যাসিলিটি যেটা বলে, আগে আগে ছিল। এখন এখন ইয়ে সম্পর্ক কি বলে, জায়গা স্বল্পতার কারণে এখন আর নাই জিনিসটা। কারণ এখন খুবই র্যাপিডলি হচ্ছে হায়ারিং হচ্ছে, র্যাপিডলি গ্রো করছে, তো জায়গা স্বল্পতার কারণে ডে কেয়ার ফ্যাসিলিটিটা এখন নাই। কিন্তু ওটা আবারও ইন্টিগ্রেট করার কাজ চলছে। তো এখানে আই উইল সে যে এখানে সাপোর্ট বেশ ভালো, অ্যাটলিস্ট আমার ডিপার্টমেন্টে। রাদার দেন এখানে আবার ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট একটু আলাদা আলাদা কালচার, তো তবে ওভারঅল বলতে পারবো না, আমার ডিপার্টমেন্টের কথা আমি বলতে পারবো। আচ্ছা আপু, হচ্ছে আপনার শুরুর দিকে যে জার্নিটা উল্কা সিমিতে, সেই জার্নিটা একদম শুরু থেকে কিরকম ছিল
এখন কিরকম, মানে কতখানি ডিফারেন্স 5 বছরের মাথায়? মানে শুরুর দিকে আপনাকে তো অনেক নিশ্চয়ই নতুন নতুন চ্যালেঞ্জেস বেশি ছিল। এখন কি সেটার পরিমাণ কমে গেছে, বা আগের তুলনায় এখন কিরকম লাগে ব্যাপারটা? চ্যালেঞ্জেস কমে গেছে, কারণ আগে ধরো আমি যে লেভেলের কাজগুলো করতাম, এখন কাজের লেভেল আরো বেড়ে গেছে। এখন আবার ধরো কিছু ম্যানেজমেন্টের কাজও করা লাগে। তো চ্যালেঞ্জেস কমে নাই, চ্যালেঞ্জেস বলা যায় আরো বেড়ে গেছে। কারণ আমাকে এখন আগে মানে আগের নলেজ দিয়েই যদি আমি এখনো চালিয়ে দিতে পারতাম তাহলে বলা যেত যে না, থিংস গট ইজিয়ার, কিন্তু আমাকেও তো আপ টু ডেট থাকতে হচ্ছে। লাইক আমি যখন স্টার্ট করেছি তখন আমি 180 ন্যানোমিটারের কাজ করতাম, 90 ন্যানোমিটারের কাজ করতাম। এখন আমি রিসেন্টলি আমি হচ্ছে 22 ন্যানোমিটার, 5 ন্যানোমিটার, ইভেন আমার চারপাশে 4 ন্যানোমিটারেরও কাজ হচ্ছে। তো অবভিয়াসলি 180 ন্যানোমিটারে, 180 আর 90 ন্যানোমিটারে যেরকম হতো, যেরকম কমপ্লিকেশনস থাকতো, বা অলসো ডিউ টু চেঞ্জ অফ ক্লায়েন্টস, তো কাজের ফ্লো চেঞ্জ হয়েছে। তারপরে আমাদের প্রোডাক্ট চেঞ্জ হয়েছে, যে প্রোডাক্টের কাজ করতাম, যে টাইপের প্রোডাক্টের কাজ করতাম সেটা চেঞ্জ হয়েছে। আমরা আরো লোয়ার নোডে চলে আসছি, কাজ করতেছি এখন। আগে ধরো একবারে একটা প্রজেক্ট সামলাতে হতো, এখন দেখা যায় যে একবারে 2-3টা প্রজেক্ট দেখতে হচ্ছে। তো অবভিয়াসলি চ্যালেঞ্জেস আরো এখন আরো বেশি আগের থেকে। মোরওভার আগে দেখা যেত যে, তখন তো ছোট ছিলাম, কোনো সমস্যা হলে আগে হচ্ছে সিনিয়রদের কাছে গেলেই হচ্ছে যে তাদের কাছে কোনো না কোনো সলিউশন থাকতো। এখন দেখা যায় যে না, সলিউশন কারো কাছে নাই, আমাদের নিজেদেরই বের করে নিতে হচ্ছে। সবাই মিলে আমরা বের করতেছি। তো চ্যালেঞ্জেস এখন আরো বেশি। আচ্ছা আপু, এই যে উল্কাসেমি যে এটা হচ্ছে যে বাংলাদেশে খুব সম্ভব প্রথম সেমিকন্ডাক্টর কোম্পানি। তো এটা হচ্ছে আহ এইটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন, মানে ওভারঅল উল্কাসেমি সম্পর্কে। ওভারঅল কাসিমি সম্পর্কে বলতে, হ্যাঁ, এটা প্রথম সেমিকন্ডাক্টর কোম্পানি। আমাদের সিইও যখন ফার্স্ট আসেন তখন জাস্ট উনি আর ওনার একজন ইন্ডিয়ান ফ্রেন্ড, যিনি এখনো আমাদেরকে কিছু কিছু কাইন্ড অফ লাইক উনি বলা যায় ইঞ্জিনিয়ারিং হেড ছিলেন তখন, ইঞ্জিনিয়ারিং পার্টটা দেখার জন্য। উনি আর সিইও, এই দুজন মিলে হচ্ছে যে জিনিসটা শুরু করেন। প্রথমে যখন হচ্ছে ইঞ্জিনিয়ার হায়ার করেন তখন মনে হয় 4 কি 5 জন নিয়ে কেবল শুরু হয়েছিল। দেখা হচ্ছে যে ওই যে ওনার ওনার ওই দ্যাট ফ্রেন্ড, দ্যাট ইঞ্জিনিয়ার, দ্য হেড ইঞ্জিনিয়ার, উনি হচ্ছে দিত, ট্রেনিং দিত। তারপরে একটা কাজ আসতো, 2টা কাজ আসতো, এভাবে এভাবে করতো। তখন শুরু হয়েছিল কেবল আমাদেরকে, মানে আমার যে ডিপার্টমেন্ট হেড ইসি আপু, উনি আহ উনি মনে হয় যখন জয়েন করেছিলেন তখন 6 জন কি 7 জন ছিল অনলি এমপ্লয়। উনি অত আগেই জয়েন করেছেন। তো ওনার টাইমে এরকম উনি বলতেছিল যে, মানে ইনফর্মাল কথাবার্তা, যে আমি যখন আসছি তখন হচ্ছে যে আমার মা এসে বসে থাকতো, কারণ দেখতাম মাত্র একটা না 2টা রুমে হচ্ছে যে কাজ করতেছে। আর কি অফিসে আসছে, আম্মু এসে হচ্ছে যে সারাদিন বসে থাকতো, আমি কাজ করতাম, এখানে বসতাম আর আম্মু বসে থাকতো। কারণ কোথায় কাজ করতেছে না করতেছে, কি কোম্পানি, মাত্র 2টা রুম নিয়ে স্টার্ট হয়েছে, কিছু বোঝার উপায় নাই। তো এরকম একেবারে ছোট একটা স্টার্ট আপ থেকে এটা শুরু হয়, আস্তে আস্তে বলা যায় বুম, মানে বেগ একটা বড় হয়েছে 7 বছরের মাথায়। মানে উনি বড় হচ্ছে যে মেইন ক্লায়েন্ট আনতে পেরেছেন। তার আগ পর্যন্ত এরকম স্ট্রাগলিং পর্যায়ে ছিল। তারপরে 6 কি 7 বছরের মাথায়, তারপরে আস্তে আস্তে ওখান থেকে এখন হচ্ছে যে এত বড় পর্যায়ে এসেছে যে এখন আমেরিকান আমাদের ক্লায়েন্ট আছে, ইউরোপিয়ান আছে, চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে। এখন টুল বেসড কোম্পানির কাজও করি। তো আমাদের সিইও ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় টক দেয়, উনি আরো ভালো করে বলতে পারবেন। আমার এই কথাগুলো শোনা হচ্ছে যে আরো অনেক আগে, যখন আমি ফার্স্ট জয়েন করছিলাম, আগে যখন বিগ মিটিংস হতো তখন শোনা যেত। তো অত ডিটেলস আমার এখন মনে নেই। তো
ইয়া। জি আপু, রিসেন্টলি ওনার একটা হচ্ছে এই দেখলাম আর কি, ওখান থেকেই জিজ্ঞেস করছি আপনাকে যে এই কারণেই জিজ্ঞেস করা যে এখন কি অবস্থা বা আগে কিরকম ছিল। এই জন্যই জিজ্ঞেস করছি যে এখন ওইটার অবস্থা কিরকম, মানে উল্কাসিমের এখনকার বর্তমান অবস্থাটা কিরকম। বর্তমান অবস্থা বলতে তুমি যদি বাহির থেকে দেখো তাহলে এখানে যেটা মাত্র 2টা রুম নিয়ে যেটা শুরু হয়েছিল সেখানে এখন হচ্ছে যে আমাদের এখন 3টা ফ্লোর নিয়ে অফিস আমাদের। মাঝখানে হচ্ছে বারিধারা ডিওএইচএস এ যখন ছিল তখন হচ্ছে ফার্স্টে একটা বিল্ডিং ছিল, তারপর 2টা বিল্ডিং, তারপর 3টা বিল্ডিং, তারপর ওখানে যখন হয় না তখন হচ্ছে আমরা তেজগাঁওতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে শিফট করেছি গত বছর, গত বছরের আগের বছর সরি। তো আমি যখন জয়েন করেছিলাম তখনও তখনও টোটাল এমপ্লয়ি মনে হয় 100 কি 120 ছিল, আর এখন টোটাল এমপ্লয়ি ওভার 400। অ্যান্ড ইয়া, আর এখন হচ্ছে খুবই র্যাপিডলি রিক্রুট করা হচ্ছে কারণ আমাদেরও ওই পরিমাণেই কাজ আসছে, আমাদের ওই পরিমাণে রিসোর্স দরকার হবে। তো এই জন্য হচ্ছে যে গ্রোথটা এখন খুবই হাই, এর থেকে এখন গ্রোথ রেট হচ্ছে স্টিপ, আরো বেশি। Yeah. আপু এখন হচ্ছে যে দিন যত যাচ্ছে এই ইন্ডাস্ট্রিতে তো আরো নতুন নতুন কোম্পানি এগুলা তো এন্ট্রি করছে। তো সেক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে যে উল্কাসেমির সঙ্গে কম্পিটিশন বাড়ছে বাংলাদেশের বাজারে? কম্পিটিশন তো বাড়ছেই, বাট কম্পিটিশন বাড়া তো ভালো, তাই না? কম্পিটিশন যত বাড়বে তত আমাদেরও লেভেল আপ হবে, আমাদের কাজেরও উল্কাসেমিও ট্রাই করবে যে ওদের সাথে কিপ আপ করে থাকার, ওই টাইপের কাজ আনার, ওই টাইপের মানে হাই লেভেলের কাজ যত বাড়বে আমরা ইঞ্জিনিয়াররা তত বেশি কাজ করতে পারবো, আমাদের এক্সপিরিয়েন্স তত বাড়বে। তো ইয়া, কম্পিটিশন বাড়ছে, অ্যান্ড ইটস গুড ইন বোথ অ্যাসপেক্টস, মানে আমাদের নিজেদের টেকনোলজিক্যাল অ্যাডভান্স হিসেবে বলো বা মনিটারি কম্পেনসেশন হিসেবে বলো। আপু এই ক্ষেত্রে যেহেতু হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিটা বড় হচ্ছে, সো ইঞ্জিনিয়ারদের তো এখানে হচ্ছে সম্ভাবনাটাও বাড়ছে। তো এই হিসাবে আমাদের মানে বাংলাদেশের সম্ভাবনা এক্ষেত্রে কেমন? বিশেষত ঢাকা ইউনিভার্সিটির সম্ভাবনাটা কিরকম? আপনার কি মনে হয় এই ব্যাপারে? আই উড সে ঢাকা ইউনিভার্সিটির তোমাদের যদি এখন কারিকুলাম আরো আমাদের অ্যাটলিস্ট আমাদের টাইমে, আমার টাইমে যে ইয়ে ছিল ওর থেকে যদি এখন আরো ডেভেলপ করে থাকে তবে অবশ্যই সম্ভাবনা ভালো। ইস অ্যাজ আই ইউ সে, রাদার দ্যান 12-15 বছর থাকার থেকে আই উড সে প্রথম অ্যাটলিস্ট শেখার জন্য, জানার জন্য ইন্ডাস্ট্রিটা কি, এটা খুবই ভালো। 3-4-5-6 বছর ইজিলি এখানে কাটিয়ে দেওয়া যাবে। এন্ড এখন আমি যেভাবে গ্রোথ দেখতে পাচ্ছি তোমরা আস্তে আস্তে আই গেস এর থেকেও বেশি এখানে সময় কাটাতে পারবা। মানে এমন না যে তোমরা স্ট্যাগনেট করবা বা হচ্ছে যে একটা পর্যায়ে যে যে এরকম হয় যে সেম টাইপের কাজ করে যাচ্ছে আমাদের কোনো গ্রোথ হচ্ছে না বা এরকম কিছু না, এটা হবে না, গ্রোথ আরো হবে কারণ কাজের ভ্যারিয়েশন বাড়ছে। উল কাসিমিও ট্রাই করছে যে আরো ডিফারেন্ট টাইপের কাজ আনার, আরো ভেঞ্চার আউট করার ম্যানুফ্যাকচারিং বা এই টাইপের দিকে উল্কাসেমি যাওয়ার চেষ্টা করছে, ম্যানুফ্যাকচারিং এর দিকে। ইটস আ লং ওয়ে টু গো, ইটস স্টিল আ লং ওয়ে টু গো, বাট ওইদিকে কাজ চলছে। তো ইটস, এখানে থাকাটা যে খুব একটা মানে ইটস নট আ ব্যাড অপরচুনিটি, অ্যান্ড ইউ এরও ঢাকা ইউনিভার্সিটিরও ভালো অপরচুনিটি আছে কারণ ভিএলএসআই নিয়ে যেহেতু এখন পড়াশোনা হচ্ছে। তো এক্সকিউজ, so yeah, as a learning opportunity, as a growing growth opportunity, it's a good company to stay. কোয়েশ্চেন যেন কি ছিল, ঢাকা ইউনিভার্সিটির অপরচুনিটি কি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ইটস গুড। আমি আমি তো এখন টু বি অনেস্ট আমিও হচ্ছে যে এখন হচ্ছে রিক্রুটমেন্টের কাজ করি, মানে রিক্রুটমেন্টের কাজ করি বলতে এটার ইয়ে দেখি, ফুল প্রসেসের ইয়াটার সাথে থাকি। তো সিভি যখন ড্রপ করে আমি দেখি যে ঢাকা ইউনিভার্সিটির কয়টা সিভি ড্রপ করছে কি দেখলাম বা ইয়ে করছে, আমি কিন্তু খুব বেশি সিভি পাই না। যেটা আমার কাছে মাঝে মধ্যে অড লাগে যে কারো কি ইন্ডাস্ট্রিতে ইয়ে নাই, কি বলে, ইন্টারেস্ট নাই। আই মিন অ্যাটলিস্ট
সিভি ড্রপ করে আমাদের তো সিলেবাসও দেওয়া থাকে, সিলেবাসে যা যা থাকে সেগুলো তো এখানে মোটামুটি পড়ানো হয়, বা অন্য যেগুলো এক্সট্রা থাকে সেগুলো আম, যদি আউটসাইড থেকে ইন্টারনেট ঘেটে বা ইউটিউব ঘেটে শিখে ফেলা যায়। তো আমি এক্সপেক্ট করি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে আসবে সিভি, কিন্তু যতগুলো এক্সপেক্ট করি ততগুলো আসলে আসে না। সাধারণত কোন ইউনিভার্সিটি গুলো বেশি আসে আপু? ঢাকা ইউনিভার্সিটি যদি না আসে আর কি, আর যদি না আশেপাশে আসে, কোন ইউনিভার্সিটি? আশেপাশে বলতে সবচেয়ে বেশি আমি দেখি অস্টের দেখি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কারণ ওখানে অ্যাকচুয়ালি ভেরি গুড, ওখানে ভিএলএসআই কোর্সটা অ্যাকচুয়ালি ভেরি গুড। ওখানে যে প্রফেসরটা আছেন উনি বস লেভেলের মানুষ আর কি। তো ওখানে ভিএলএসআই 1, ভিএলএসআই 2, ভিএলএসআই ল্যাব সব ইয়ে করেই হয়, খুব ভালো করেই কোর্স হয়। তো ইউএসটির স্টুডেন্টস আমি দেখি সবচেয়ে বেশি। তারপর ব্র্যাকের আসে, এনএসইউর আসে, রুয়েটের আসে। রিসেন্টলি আমি রুয়েটের অনেক স্টুডেন্টস আসতে দেখতেছি। তারপর আইইউটির আসে, আহ আর কি দেখছি, ইউআইরও আসে, আমেরিকান আসে। আমেরিকানই তো, আই ইউএসটি, এগুলাই মোস্টলি। আচ্ছা আপু হচ্ছে আহ, এখন যারা হচ্ছে এই সেক্টরে আসতে চাচ্ছে তাদের জন্য কিরকম অপরচুনিটিজ আছে? এরকম অপরচুনিটিস বলতে, না এখন তো হাই, মানে অপরচুনিটি সবচেয়ে বেশি, কারণ আমরা যখন ঢুকতাম তখন কিন্তু এত বেশি সার্কুলার দেওয়া হতো না, এখন যত বেশি হয়। মাঝখানে তো 2 বছর প্রায় অফই ছিল, স্পেশালি করোনার টাইমে। এখন তো হাই টাইম, যারা ফ্রেশার, যারা জয়েন করতে চায়, যারা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিতে চায়, আই উড সে দিস ইজ দ্য হাই টাইম টু অ্যাপ্লাই এন্ড ট্রাই ফর দিস ইন্ডাস্ট্রি। সেটা উলকাসেমি হোক বা অন্য কোনোটা হোক, ধরো নিউরাল বা প্রাইম সিলিকন বা সাইন্যাপস আছে, আরো তো কয়েকটা আছে এখন, তাই না? তো যে কোনোটাতেই হোক আমি দেখছি সব জায়গাতেই ভালোই হায়ারিং হচ্ছে এখন। তো ইটস হাই টাইম টু গো হিয়ার, আমি হিয়ার। আচ্ছা আপু হচ্ছে যারা আপনার এখন যারা রানিং স্টুডেন্ট তারা 4 বছর পরে হয়তো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবে, তো তার আগে তাদের প্রিপারেশন বা প্রস্তুতির জন্য আপনার কি মনে হয় কি কি করতে পারে তারা? সেমিকন্ডাক্টরের জন্য প্রিপারেশনের জন্য আই উড সে ভালোভাবে, মানে আমি যদি কোর্স সাজেশন দিই যে এই এই সাবজেক্ট গুলাতে বা এই কোর্স গুলাতে ভালো দখল থাকা লাগবে, তাহলে আই উড সে যে, I mean, people think যে ট্রিপলি এটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, এখানে মেবি প্রোগ্রামিং লাগবে না, বাট প্রোগ্রামিং বা knowing how to think, how an algorithm works, tracing things is a big part of this industry actually. কারণ লেটস সে ডিজাইন ভেরিফিকেশনে যদি যাও, ইটস আ ফ্রন্ট এন্ড জব, এখানে অনেক বেশি প্রোগ্রামিং লাগে। সি লাগুক, সি++, না লাগুক, পাইথন, পার্ল বলো বা ভেরিলগ, যে ভেরিলগ বা ভিএইচডিএল, এগুলো অনেক বেশি লাগে। তো আমার টাইমে ভেরিলগ পড়াতো না, বাই দ্য ওয়ে। তোমাদেরকে ভেরিলগের কোর্স আছে? ভিএলএসআই তে ভেরিলগ পড়ায়? আপু এটা মনে হয় ফোর্থ ইয়ারের কেউ ভালো বলতে পারবে, আমার এই ব্যাপারে জানা নেই আসলে। জি আপু, আমাদের বিএলএসএ কোর্স আছে। ভিএলএসআই তে কি ভেরিলগ আছে, পড়ায়? জি জি আপু। আপু। তাহলে গুড, তাহলে তো ভালো, আমার টাইমে পড়াতো না। তো ভেরিলগ বা ভিএইচডিএল ভালো করে শিখতে হবে, কম্পিউটার আর্কিটেকচারটা একটু ভালো করে জানতে হবে, প্রোগ্রামিং সি++, পাইথন, পার্ল স্ক্রিপ্টিং। আই উডেন্ট সে যে একেবারে হাইলি মানে খুবই দক্ষ প্রোগ্রামার হয়ে যেতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু ইউ হ্যাভ টু নো যে হাউ হাউ টু থিঙ্ক লজিক্যালি বা অ্যালগোরিদমি, মানে অ্যালগোরিদম কিভাবে কাজ করে এগুলা বুঝতে বা ডিবাগিং করার প্রাওয়েসটা খুব ভালো করে থাকতে হবে। তারপর বেসিক্স বলতে সিমস বেসিক্স, ডিএলডি, ডিজিটাল লজিক ডিজাইন, এই সাবজেক্টগুলো, ভিএলএসআই রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোর বেসিক্সটা যদি ভালো করে থাকে, তাহলে এই ফিল্ডে আসা খুবই ইজি। তাহলে এসেও খুব ভালো করে এগুলা মানে ক্যাচ আপও করতে, তোমার যদি ফিজিক্যাল ডিজাইন সব ফ্লো সম্পর্কে ধারণা নাও থাকে, তাও এসে খুব ইজিলি ক্যাচ আপ করে নিতে পারবে।
আপু হচ্ছে সার্কুলার গুলোতে হচ্ছে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট নেয় এরকম ইয়ে থাকে। তো আহ, যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তারা হচ্ছে ফাইনাল ইয়ারে থাকতে থাকতে যদি অ্যাপ্লিকেশন করে, মানে অ্যাপ্লিকেশন করে বা সিভি জমা দেয়, সেটা কি কতখানি ঠিক বা কতখানি করা যেতে পারে বলে মনে হয় আপনার? একটু করা যেতে পারে আমাদের, অ্যাটলিস্ট আমার ডিপার্টমেন্টে আমরা তো তাদের যতদূর সম্ভব টেকনিক্যাল ইন্টারভিউ পর্যন্তও নিই। অ্যান্ড আমাদের হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউর পরে হচ্ছে প্রি রিক্রুটমেন্ট ট্রেনিং একটা হয়, এটা 1 সপ্তাহ ধরে হয়। তো ওখানে যদি দেখা যায় যে ক্যান্ডিডেট অনেক ভালো, মানে এই পর্যন্ত পারফরমেন্স অনেক ভালো, তাহলে আমরা নোট ডাউন করে রাখি, আমরা জেনে রাখি যে কবে গ্রাজুয়েট করবে, কবে জয়েন করতে পারবে, ওদেরকে আমরা পরে ডাক দিই তাদেরকে সেভাবে। সো আমি হাইলি এনকারেজ করি যে সিভি দিয়ে রাখতে। জি আপু। আচ্ছা আপু, অনেক ধন্যবাদ। এখন আপনি হচ্ছে আমাদের সবার জন্য যদি আপনার পার্সোনালি কোনো উপদেশ থাকে, যেমন হচ্ছে আপনি আপনার স্টুডেন্ট লাইফে যে সব সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনার মনে হয় যে এগুলো না করলে ভালো হতো, তাহলে সেগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, তাহলে সবার মানে হয়তো অনেকেরই সুবিধা হতো আর কি। স্টুডেন্ট লাইফের সমস্যার কথা বলতে আমি খুব বেশি কিছু একটা বলবো না। মানে খুব বেশি কিছু একটা বলছে যে যা পড়বা সেটা যেন ভালো করে বুঝে পড়া হয়, প্লাস কোনো দিকে যদি ইন্টারেস্ট থাকে সেই দিকে মানে টু গো ডিপার ইনটু দ্যাট, ওইদিকে কি কি অপরচুনিটি আছে এটা আরো ভালো করে রিসার্চ করা, আমাদের নেটওয়ার্কিং বাড়ানো, এটা অনেক খুবই বেশি জরুরি। নেটওয়ার্কিং এর দিকটাতে আমি খুবই দুর্বল ছিলাম, আই উড সে যে আমার আমার নিজের কথা যেহেতু বলতে বলছো, তো আমার দিকে আমি এই দিকটাতে দুর্বল ছিলাম, নেটওয়ার্কিং এর দিকে। আমি আরেকটা দিক থেকে আরেকটু মানে একটু দুর্বল ছিলাম, ওটা হচ্ছে যে রিসার্চিং আর রাইটিং পেপারস। একটা একটা কোশ্চেন দেখেছিলাম যে দেখার জন্য যে সরাসরি বাইরে কেন যান নাই, উল্কাসেমিতে কেন জয়েন করেছেন জি আপু, সরাসরি। এটা একটা কোশ্চেন ছিল। ওয়ান অফ দ্য রিজনস ছিল যে আম, আমি আমার রিসার্চ কেপাবিলিটি সম্পর্কে অত কনফিডেন্ট ছিলাম না। So, বাইরে যেতে গেলে তো পিপল অলওয়েজ মাস্টার্স করবে, পিএইচডির জন্য যাবে, মাস্টার্সে গেলেও হচ্ছে যে কোর্স বেস না গেলেও তো আমাদের যেটাই যাকে একটা থিসিস দিতে হবে, একটা রিসার্চ পেপার করতে হবে। আমার নিজের হচ্ছে পাবলিকেশন ছিল না তখন। তো হোয়াট আই ওয়ান্টেড যে যেহেতু এইদিকে আমার একটা উইকনেস আছে, আমি একটু সময় নিই যে যাতে অন্যদিকে আমার হচ্ছে যে স্ট্রেংথ বাড়াতে পারি। তাতে হচ্ছে রিসার্চের দিকে যদি উইকনেস থাকে তাহলে আমি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স বাড়াই। ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সে করলে ওখানেও যখন কাজ করতে থাকবো, কাজ করতে থাকলে কিন্তু অবভিয়াসলি একটা প্রবলেমে যখন পড়বা তোমার ওটা নিয়ে অনেক রিসার্চ করতে হবে, যেটা কি সলিউশন আছে কোথায় আছে। তো এদিক দিয়ে এইভাবে হচ্ছে যে আমি কাইন্ড অফ বাইপাস করে ওই উইকনেস কাটানোর ট্রাই করছি। তো নিজের উইকনেস গুলা যত তাড়াতাড়ি রেকগনাইজ করতে পারবা, I would say it's better for you. তো ইউনিভার্সিটি লাইফে এটাই, নেটওয়ার্কিং বাড়াবা, নিজের উইকনেস আইডেন্টিফাই করবা, স্ট্রেংথটাকে আরো বেশি স্ট্রেংথেন করবা। Yeah. তারপরে হচ্ছে যে অবভিয়াসলি অলওয়েজ খুঁজবা যে কোনটাতে তোমার ইন্টারেস্ট বেশি, যেটা ভালো লাগবে সেটা করলে কিন্তু ওই কাজটা করার ইন্টারেস্ট আরো বেশি থাকে। Right? তো ইটস নট নেসেসারি যে অলওয়েজ তোমার হচ্ছে যে হাইলি ইন্টারেস্টেড, হাইলি প্যাশনেট অনেক কিছু হতে হবে, না হলে জীবনে কিছু করা যাবে না। এটা একটু ডিপ্রেসিং কথাবার্তা হয়ে যায়, ইটস নট লাইক দ্যাট। কিন্তু ধরো তোমার কাছে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটা বেশি ইন্টারেস্টিং এটা তো খুঁজে পাওয়া সম্ভব, তাই না? যেমন যেমন ইটস কাইন্ড অফ মানে আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ সেশনে ছিলাম, ফিজিক্স ডিপার্টমেন্টের একটা ছেলে ইন্টারভিউ দিতে আসছিল। তো one second, excuse me. ফিজিক্স মানে কোন ইউনিভার্সিটির নাম আমি কিছুই বলবো না, দিজ আর কনফিডেন্সিয়াল স্টাফ, আমি এমনি ধর গল্প করার জন্য বলতেছি। জি আপু। ওকে, হ্যাঁ, ওকে জাস্ট জিজ্ঞেস করছিলাম, নর্মালি তো পিওর ফিজিক্স থেকে ছিল ছেলেটা। তো নর্মালি তো ওই ডিপার্টমেন্ট থেকে তো ভিএলএসআই তে নর্মালি মানুষজন আসে না, তাই না? তো তো সেক্টরই ফুললি আলাদা। তো
তো জিজ্ঞেস করছিলাম যে ভিএলএসআই তে কেন। আর ফিজিক্সে যখন সে পড়ছে, 4 বছর সে পড়ছে, তখন তার সবচেয়ে ভালো কোন সাবজেক্ট ছিল, বা কোন সাবজেক্টে বা কোন কোর্সে তার ইন্টারেস্ট সবচেয়ে বেশি ছিল। ট্রাস্ট মি, আমি লিস্ট 5 থেকে 7 মিনিট তাকে লিড করার ট্রাই করছি কোনো একটা আনসারে দিয়ে নেওয়ার জন্য। প্রত্যেকবারই তার আনসার যে না সেরকম কিছু ছিল না। মানে এটা তো কখনো হতে পারে না যে তুমি 15-16টা ক্রেডিট কোর্স করে আসছো, অ্যাটলিস্ট 15 থেকে 16টা কোর্স করে আসছো, সবগুলা তোমার ঢালাও ভাবে অ্যাভারেজে সেম ভালো লাগছে, এমন তো হতে পারে না, তাই না? যেমন আমাদেরও তো 4টা মেজরের মধ্যে, 4টা ইসের মধ্যে 2টা চুজ করতে হয়, একটা মেজর একটা মাইনর। তো ওটা কিসের বেসিসে মানুষ চুজ করে? 2টা জিনিস, একটা ইন্টারেস্ট আর একটা হচ্ছে অপরচুনিটিস, তাই না? জি আপু। হ্যাঁ, তো ওরকম চুজ করতে গেলেও তো কিছু একটা লাগে। তো এরকম যেন না হয়, এটা হচ্ছে আমার কথা। কারণ এরকম হলে দেখা যায় যে পরে নিজেকে গ্রো করাটা টাফ হয়ে যায়। যে একটুও যদি কোনো জিনিসকে একটু যদি ইন্টারেস্ট না পাও, তাহলে সেই দিকে নিজের গ্রোথটা বাড়ানো খুবই টাফ হয়ে যায়। সো ইটস বেটার টু গো, যে মানে একটা ব্যালেন্স থাকতে হবে। যে আচ্ছা ভালো লাগতেছে না, কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা জিনিস ভালো লাগে না, কিন্তু এটাতে হচ্ছে যে অপরচুনিটি অনেক বেশি। আচ্ছা আপু, নেটওয়ার্কিং কিভাবে বাড়াবো? নেটওয়ার্কিং, এই যে আহ, এই যে যেমন আমাকে অ্যাপ্রোচ করলা, ওরকমই আহ, অনেক বেশি বেশি সেমিনার আর কনফারেন্সে জয়েন করবা। তারপরে হচ্ছে যে নির্দ্বিধায় তোমাদের অ্যালামনাইদেরকে সিনিয়রদেরকে অ্যাপ্রোচ করবা, প্রফেসরদের সাথে আরো কথা বলবা। কিছু না, হাই হ্যালো, আমার এটা ভালো লাগছে, ওইটা ভালো লাগছে, এই টাইপের কথাবার্তা থেকেও দেখা যায় যে উম আর প্রথমে একটা দুইটা কথা হলো, তারপর দেখা গেল যে প্রফেসর তোমাকে কিছু একটা বললো, সেটা নিয়ে তুমি একটু আরেকটু পড়াশোনা করলা। তোমার যদি মনে হয় যে না, যে এই পেপারটা আমার ভালো লাগছে বা এটা নিয়ে আমি কিছু একটা জিজ্ঞেস করতে পারি, প্রফেসরকে নির্দ্বিধায় মেল দিবা, কোল্ড ইমেল করবা। সে রিপ্লাই দিলে দিল, না দিলে না দিল, না দিলে নাই, তোমার মেল দেওয়ার কাজ, তুমি মেল দিবা। সে রিপ্লাই দিলে তো ভালো, তার সাথে তাহলে এটা আস্তে আস্তে একটা হচ্ছে যে লিঙ্ক তৈরি হয়ে গেল। তো নেটওয়ার্কিং এরকমই, মানে অ্যাপ্রোচ করবা মানুষকে। ইটস ইন্ট্রোভার্ট হলে বা ইয়ে হলে জিনিসটা হার্ডই নয়। আমি বলছিলাম যে আমি নেটওয়ার্কিং এ অনেক দুর্বল, এখনো যে খুব একটা ইমপ্রুভ করছি তাও না। বাট এই জন্য আই নো যে দিস ইজ আ উইকনেস অ্যান্ড দিস ইজ লাইক দিস এফেক্টস ইউ ইন দ্য ফিউচার, দিস এফেক্টস ইউর ফিউচার। সো আই উড সে যে কষ্ট হলেও এই কাজটা করে যেতে। যে ওটাই, যে তোমাকে যদি রিপ্লাই না দেয় বা লেফট অন রিড রেখে দেয়, সমস্যা কি? কোনো সমস্যা নাই, এর জন্য কেউ তোমাকে জাজ করবে না। ওকে আপু, আমরা আমাদের ইভেন্টের একদম শেষের দিকে চলে এসেছি। এখন আমরা যারা আজকে অংশগ্রহণ করেছে তাদের থেকে তাদের প্রশ্নগুলো নিব। কারো যদি কোনো প্রশ্ন থাকে, সে তার মাইক্রোফোন অন করে আনমিউট করে আপুকে কোশ্চেন করতে পারে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, উল্কাসেমিতে কি ধরেন কেউ কমিউনিকেশন এন্ড পাওয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আসলো, সে ইলেকট্রনিক্স বা এই বাংলাদেশে এই ইলেকট্রনিক্স এর অপরচুনিটি উল্কাসেমি বা এই টাইপ জব সম্পর্কে জানতো না, যদি সে এখন ইন্টারেস্ট থাকে তার আর কি, আর যদি সে মানে মোটামুটি ওইসব কোর্স নিজে থেকে আয়ত্ত করে, তাহলে কি উল্কাসেমি রিক্রুট করবে? হ্যাঁ, তুমি যদি এখন বলতে কোন সময়টা বোঝাচ্ছো? থার্ড ইয়ার ফোর্থ মানে ইয়ারের কথা বোঝাচ্ছো? ফোর্থ, আই মিন গ্রাজুয়েট হয়েছে রিসেন্টলি এই টাইপের। হ্যাঁ, তুমি নিজে থেকে পড়ে, তুমি তুমি নিজে থেকে পড়ে ধরো 3-4 মাস 6 মাস ধরে তুমি পড়লা জিনিসগুলা। হুম। যেসব জিনিসগুলো, এগুলো কিন্তু মোটামুটি বলা যায় এক সেমিস্টারের পড়া। একটা সেমিস্টারে আমরা কয়টা কোর্স করি? 3টা 4টা 5টা পর্যন্ত তো কোর্স করি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আমাদের তো সেরকম টাইপেরই হচ্ছে যে, মানে আমাদেরও সেরকম টাইপেরই রিকোয়ারমেন্ট। তো ওই বেসিক্স গুলো যদি ভালো থাকে, তুমি সব ডিপার্টমেন্টে তো রিক্রুটমেন্ট ইয়ে সেম না। অ্যাটলিস্ট আমার ডিপার্টমেন্টে যেটা হয়, রিটেন নেওয়া হয়, একটা এমসিকিউ নেওয়া হয়, মাঝে মধ্যে নেওয়া হয় না, রিটেন এক্সাম নেওয়া হয়, তারপর একটা টেকনিক্যাল ইন্টারভিউ হয়। তো এইগুলাতে যদি তুমি ভালো করো, তাহলে তোমার ব্যাকগ্রাউন্ড কি, ওটা খুব একটা বেশি ম্যাটার করে না। আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে আমাদের ক্যান্ডিডেটের বেসিক্স ভালো আছে কিনা,
তার মাথাটা কাজ করে কিনা, মানে ব্রেইনটা প্রবলেম সলভিং করতে পারে কিনা, একটা প্রবলেম কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা ট্রেস করতে পারে কিনা, একটা সলিউশনের দিকে যাইতে পারে কিনা। এটা যদি হয়, এটা আর তোমার যদি এই সেক্টর সম্পর্কে তুমি যদি পড়ে আসো, তোমার যদি বেসিক অ্যাটলিস্ট বেসিক একটা ধারণা থাকে, তাহলে তোমাকে নিয়ে নেওয়া হবে, এটা তোমার ব্যাকগ্রাউন্ড যেটাই হোক, বাংলা সাহিত্য বা ইংলিশ সাহিত্য থেকে না আসলেই হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে বা আচ্ছা আপু, ইঞ্জিনিয়ারিং তাহলে ব্যাকগ্রাউন্ড হলে। হচ্ছে সিভি যখন জমা দেওয়া হয়, যখন সর্টিং এর কাজটা করা হয়, যদি সিভিতে ভিএলএসআই কোর্স উল্লেখ না থাকে, তাহলে কি আমাকে ডাকবে? থাকবে, কারণ ওয়ান সেকেন্ড, অন্য ডিপার্টমেন্টের কথা বলতে পারি না, আমাদের এখানে এখনকার রিক্রুটমেন্ট প্রসেসটা যেটা হচ্ছে, প্রথমে একটা এমসিকিউ অনলাইন স্ক্রিনিং যে নেওয়া হয়, ওটাতে যতগুলা সিভি পড়ছে সবাইকে ডাকা হয়, কারণ ইটস অনলাইন। হ্যাঁ। ঠিক আছে, তো সবাই এন্ড দেন, এক্সামটা দিতে পারে। তো ওই জি, এক্সামে আর যারা একটা কাট অফ মার্কের উপরে যারা পায়, তাদের সবাইকে আমরা রিটেন এক্সামে ডাকি। সো আচ্ছা ইটস আপু, ভেরি এখন পারফরমেন্স বেসড, নট সিভি বেসড, পারফরমেন্স বেসড। ওকে ওকে, দেন আপু তাহলে মানে এই কাটমার্কটা কত পার্সেন্টেজের মতো হয়, মানে একদমই কি, মানে ধরেন 80-তে এক্সাম হইলো সাপোজ, তাহলে কি তার 70 বা 60 এরকম পাইতে হবে, নাকি অ্যাটলিস্ট 30-40 এই টাইপের কাটমার্ক থাকে? এটা ডিপেন্ড করে তোমার ওভারঅল ক্যান্ডিডেটদের পারফরমেন্সের উপরে। ও আচ্ছা আচ্ছা, মানে কাইন্ড অফ টোটাল। ওয়েটেড, হ্যাঁ, কাইন্ড হ্যাঁ অফ হ্যাঁ, আচ্ছা ওয়েটেড। বুঝতে পারছি। আর রিটেনের ক্ষেত্রে দেখা যায় যে কিছু 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 আম, কি বলে, সাবজেক্টের টপিকের ওয়েট একটু বেশি থাকে। তো আচ্ছা আপু তাহলে কোনো আহ, জায়গায় কম পাইলো বা আনসার করলো না, কিন্তু ওটাতে মার্ক, মানে ওটাতে সে মার্ক করছে, তাহলে যদি আমাদের লাগে আমরা তাকে ইন্টারভিউতে ডাকতেও পারি, জাস্ট টু সি সে কিরকম পারফর্ম করতেছে, তাই মানে তাকে কোয়েশ্চেন করলে সে আনসার দিতে পারতেছে কিনা। আচ্ছা আপু, ভাইবাতে ভেরিলগ, ক্যাডেন্স মানে এই টাইপের স্কিল আছে কিনা এগুলা তো জানতে চায়। সো ওই হ্যাঁ, পার্সন কি করবে তাইলে? তখন তো আর বলতে পারবে না যে আমি এগুলো করে আসছি। তখন এই টাইপের যখন তার মানে বেসিক থাকবে না, মানে ক্যাডেন্স বা এগুলা তো খুবই বেসিক, ভেরিলগ বিএলএসসি কোর্সে করানো হয়, তাহলে ও যখন করবে না, তাইলে ব্যাপারটা কি কি দাঁড়াবে তাইলে? উল্কা কি ওকে নিবে? এখন তুমি যদি, ও ওয়ান সেকেন্ড, তোমার হয়তো কোর্স ছিল না, হ্যাঁ। কিন্তু তুমি পড়ে এসে যদি সিভিটা দাও, হুম তোমার যদি বেসিকটা থাকে, তাহলে আর সেই বেসিক অনুযায়ী তুমি ভালো আনসার দিতে পারো কোয়েশ্চেনের, তাহলে হুম। তোমাকে কনসিডার করা হবে। কিন্তু তুমি যদি কিছু পড়ে না এসে, যে সিভি ড্রপ করে এসে বলো যে আচ্ছা আমার কোর্স ছিল না, আমি এগুলো কিছু পড়ি নাই, তাহলে তো তোমার মানে অন্যদেরকে যাদের অলরেডি বেসিক্স আছে হ্যাঁ, তাদেরকে তাদেরকে কনসিডার রিক্রুট করা করবো হবে, অবশ্যই। তাই না? হ্যাঁ মানে সো আই উড সাজেস্ট যে তোমার যদি সুইচ করার ইচ্ছা থাকে, যে তুমি কমিউনিকেশন পাওয়ার পড়ে আসছো কিন্তু ভিএলএসআই তে তোমার হচ্ছে যে আগ্রহ আছে, আই উড সে 3-4 মাস সময় নাও, 5-6 মাস হ্যাঁ। সময় নাও, ইটস নট আ বিগ টাইম। ফ্রেশার্সরা 1 বছর 1.5 বছর বসে থাকে, বসে পড়াশোনা করে আসে, বরঞ্চ কন্টিনিউয়াসলি সিভি দেওয়ার থেকে নিজেকে আগে একটা মিনিমাম প্রিপারেশন নিয়ে, একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে তারপরে অ্যাটেন্ড করাটা বেটার। কারণ তুমি যদি জি বারবার আপু। সিভি দিতে থাকো, একজন মানুষ যদি বারবার দিতে থাকে, তাহলে কিন্তু 8-10 বার দিয়ে ফেললে কিন্তু কাইন্ড অফ দেখা যায়। মানে আমরা কিন্তু, আমাদের বারবার কিন্তু একই পেজ, ডেটাবেসে বারবার থাকে, একই পেজ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমাদের কাছে কিন্তু ডেটাবেস কাইন্ড অফ থাকে, বা ডেটাবেস না থাকলেও আমরা নাম দেখে, ইউনিভার্সিটি দেখে, চেহারা দেখে আমরা চিনে ফেলতে পারি যে আরে এই মানুষটা তো আগে এক্সাম দিছে। তখন কি হয় জানো, তখন আমরা কি দেখি, তখন দেখি যে ও প্রথমবার যখন এক্সাম দিছে, বা যে এই আগের বার যখন যে পারফরমেন্সটা করছে, এবার কি তার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট আসছে। এগুলো একটু ইনসাইডার কথা, মানে আমাদের জাজমেন্টটা কিভাবে হয়। তাই যে আমরা এটা কিন্তু দেখি, কাইন্ড অফ আমরা ইন্টারনালি এটা দেখি যে এ যেহেতু আগেও অ্যাপ্লাই করছে, আবার আসছে, তাহলে এর কি কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে। ইমপ্রুভমেন্ট যদি না হয়, তাহলে ওটাকে একটু বাজেভাবে দেখা যায়, মানে খুব একটা প্রায়োরিটি দেওয়া হয় না। কারণ যে তোমার যদি, তুমি 3 মাস পরে আবার আসছো বা একটার পর একটা সিভি দিয়ে যাচ্ছ, তোমার যদি কোনো ইমপ্রুভমেন্টই না আসে, তাহলে তুমি কিভাবে আশা করবে যে তোমার আগের বার হয় নাই এবারও হবে। মানে জি আমি আপু। বুঝাতে পারছি জি কথাটা? আপু।
আমি খুব সরি, একটু মানে ডিপ থেকে কোয়েশ্চেন করে ফেলছি। এখানে সবাই মনে হয় আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস, মানে যারা উই এর সদস্য। আমি একটু মানে গ্রাজুয়েট হয়ে গেছি, তারপরে মানে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে পারছি, এই জন্য কোয়েশ্চেন গুলি করা আর কি। হ্যাঁ, কিউরিওসিটি আছে। তোমার যদি ইমপ্রুভমেন্টের ইচ্ছা থাকে নিজেকে, যে না এইভাবে তুমি প্রিপেয়ার করবে, অবশ্যই কোয়েশ্চেন করতে পারো, কোনো সমস্যা না। জি আপু। হ্যাঁ, তো ওইটাই, বাট মানে ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট হলেও তুমি সিভি দেওয়ার আগে অবশ্যই অবশ্যই সেই কোম্পানি সম্পর্কে, সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে, জাস্ট নট জাস্ট ফর উল্কাসেমি, যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো জায়গায় তুমি যদি নিজেকে প্রেজেন্ট করতে চাও, তুমি এখানে অপরচুনিটি চাও, অবশ্যই অবশ্যই ওই সাবজেক্ট সম্পর্কে, ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে ভালো করে আগে পড়াশোনা করে নিবা। নিজেকে আগে ওইটা সম্পর্কে প্রিপেয়ার হওয়ার টাইম দিবা। এয়ার মিনিমাম নলেজ বা একটা বেসিক না নেওয়া পর্যন্ত ওখানে অ্যাপ্লাই করা, আই wouldn't say it would be a wise thing to do. জি আপু, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আচ্ছা, আর কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? আর কারোর কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ কোশ্চেন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা উই সেশন না? জি আপু। হ্যাঁ। আপু, আমি রেজিস্ট্রেশন করার মাধ্যমে আর কি যুক্ত হয়েছি। আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে ট্রিপল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আচ্ছা, ইউনিভার্সিটি থেকে, আচ্ছা ঠিক আছে। আপু, আমার কোশ্চেন ছিল যে আহ, আমরা তো জব অপরচুনিটি সম্পর্কে শুনলাম আর কি, যে গ্রাজুয়েট স্টুডেন্ট থাকা অবস্থায় ইন্টার্নশিপ বা এরকম লার্নিং কোনো সেশন হয় কিনা, বা সেরকম সুযোগ আছে কিনা। কাসেমিতে কাসেমিতে ইন্টার্নশিপ অপরচুনিটি জি জি, স্টুডেন্ট অবস্থায়। আগে এটা ছিল না, বাট রিসেন্টলি এরকম অপরচুনিটি করার কথাবার্তা হচ্ছে। আমার ডিপার্টমেন্টে এখনো স্টার্ট হয় নাই, বাট আই থিংক আদার ডিপার্টমেন্টস লাইক সিএসডি, সার্কিট এন্ড সিস্টেম ডিজাইন, সরি 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 ডিভি, এই ডিপার্টমেন্টগুলোতে মোস্ট প্রবাবলি ইন্টার্ন নেওয়া হয়। একটু আপনাকে হচ্ছে যে সার্কুলার দিয়ে বা এইচআর কে একটু মেল করে দেখতে হবে। এটা একটু, অ্যাজ আই সেড, আপনি মানে একটু আগে কাকে যেন বললাম না, যে নেটওয়ার্কিং এর জন্য মেইল করবেন অনেক। আপনার আপনার যে কোনো জায়গায়, যে কোনো কোম্পানি হলো, যদি ইনফোর দরকার হয়েছে যেটা আপনি ওয়েবসাইটে বা কোথাও খুঁজে পাচ্ছেন না, সরাসরি তাদের এইচআর বা কোঅর্ডিনেটর, এই টাইপের মানুষজনকে হচ্ছে যে মেইল পাঠিয়ে দিবেন। ওকে। জি আপু, ধন্যবাদ। আচ্ছা আপু, এই ইভেন্টটা অ্যাকচুয়ালি সবার জন্য ওপেন ছিল। এটা ঢাকা ইউনিভার্সিটি ওই থেকে আয়োজন করা হয়েছে, কিন্তু রেজিস্ট্রেশন সবার জন্য ওপেন ছিল। না না, আমি আচ্ছা। ইউনিভার্সিটির জন্য না, ওমেন ইন ইঞ্জিনিয়ারিং না, এজন্য জি আপু, জি হচ্ছে আপু, যে বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি আপু হচ্ছে যে বলতে গেলে যদি উইমেন ইন ইঞ্জিনিয়ারিং এ যদি কেবলমাত্র উইমেনরাই জয়েন করে তাহলে অ্যাকচুয়ালি প্রপার এম্পাওয়ারমেন্ট কিন্তু হচ্ছে না। তো ওইখানে আসলে যত বেশি দুইটা জেন্ডারই অনেক বেশি এঙ্গেজ করবে, তখন ব্যাপারটা অনেক বেশি জিনিসটা আসলে কি বলে রিলেটেবল হয়, বা বলা যায় যে অ্যাকচুয়ালি তখন জিনিসটা রিয়েলিটির সাথে ম্যাচ করে। এটাই আসলে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং এর মোটিভ, যে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ উইমেনরা যাতে প্রপার ট্রিটটা পায় তারা এই সেক্টরে, এবং সেটা অবশ্যই তার আশেপাশের পরিবেশ থেকে আসে। এজন্য এটাই আসলে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং চায়। সো সবাই এখানে অ্যাকচুয়ালি ইনভাইটেড। বুঝতে আচ্ছা, পেরেছি। আর কারোর যদি কোনো কোশ্চেন না থাকে, আপু আমরা কি আজকের ইভেন্টটা শেষ করতে পারি? হ্যাঁ, থিঙ্ক ইটস ওকে। ওকে আপু। কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করবেন। হ্যাঁ, এখানে আর কারোর কোনো কোশ্চেন মনে হচ্ছে না আছে, সেক্ষেত্রে আমরা শেষ করতে পারি হয়তো। আচ্ছা আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতখানি সময় দেওয়ার জন্য। আর আপনি একটু সিক, মানে অসুস্থ একটু শুনেছি, তারপরেও যে আপনি আমাদের সাথে একটু টাইম দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। I say যে also thank you for contacting me. Contact
করেছো, যে অ্যাপ্রিসিয়েট করি এটা অ্যাজ। অ্যান্ড কোনো কিছু দরকার হলে আমাকে রিচ আউট করতে পারবা। আম, আমি আমার মেইল আইডি দিয়ে দিব, জি ইমেল আপু, করলে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ওকে আমার আপু। ওকে। জি আপু, জি আপু, বলেন, আপনি কন্টিনিউ করেন, আমি আসলে আপনাকে ইন্টারাপ্ট করতে চাইনি। না 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 না, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি কি বলতে গেছিলাম। ইটস ওকে, নো প্রবলেম। বাট আচ্ছা মানে আমার আমার থেকে যদি কোনো হেল্প নেওয়ার থাকে, আমার পক্ষে যতদূর সম্ভব হেল্প করব, নো প্রবলেম। বেস্ট অফ লাক এভরিওয়ান। থ্যাংক ইউ। আশা করি এই ইন্ডাস্ট্রিতে আরো আমাদের আমাদের ইউনিভার্সিটি থেকে নতুন নতুন মুখ দেখতে পাবো। ইনশাল্লাহ আপু। ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তাহলে আজকের ইভেন্টটা আমরা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ তাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।